কি খবর সবার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। কিভাবে পরীক্ষা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কোনটা কোনটা অ্যান্সার করা যায়, অনেক কিছু এবং অজানা অনেক তথ্য। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2023 সালে কোন সিস্টেমে হয়েছিল, কতটুকু যোগ্যতা প্রয়োজন ছিল পরীক্ষা দেওয়ার জন্য, সার্কুলারটার মধ্যে কি কি ছিল, এসব নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর যারা কমিউনিটি ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা দেখলে একটা খুব সুন্দর আইডিয়া পাবে। প্রথমেই আসবো আবেদন যোগ্যতা নিয়ে, মানে কতটুকু ন্যূনতম যোগ্যতা থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা বা ফর্ম ফিল আপ করতে পারবা। 2023 সাল নিয়ে আমি কথা বলছি। এটা কত সাল? এটা 2000, আরে আমার কালি কোথায়, এটা 2023 সাল নিয়ে আমি কথা বলছি। ওকে, সো 2023 এবছর বলা হয়েছিল যে যদি কোনো শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি এই দুটো বিষয় মিলিয়ে জিপিএ যদি 8 হয়, বুঝিও তুমি এসএসসিতে 4 পাইছো, এইচএসসিতে 4 পাইছো, তাহলে কত হলো? 4 4 8। তো এরকমই বলা ছিল যে যদি টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসির 8 হয়, এর মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এটুকুই না, আরও একটা কন্ডিশন ছিল যে এসএসসিতে তোমার 3.5 পেতে হবে ন্যূনতম, এইচএসসিতে তোমার 3.5 পেতে হবে ন্যূনতম। এটা অর্থ কি? এটা অর্থ হলো তুমি যদি কোনো পরীক্ষায় 3.5-এর কম পাও তাহলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবা না। তো ধরো তুমি এসএসসিতে 3 পেয়েছো, তোমার চিন্তা হলো আমি এসএসসিতে 3 পাইছি, এইচএসসিতে আমি 5 পাবো, তাহলে 3 আর 5 8 হয়ে গেল, আমার কন্ডিশন রিকোয়ার ফিল আপ হয়ে গেল। এমনটা নয়, তোমার 3.5 ন্যূনতম পেতে হবে। সো এসএসসিতে তুমি 3.5 অন্তত পাইছো, এইচএসসিতেও তুমি 3.5 অন্তত পাইছো। এর মানে তুমি এখন চেক করতে পারো যে টোটাল আমার 8 হয়েছে কিনা। যদি 8 হয় তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। এটা ছিল 2023 সালের যোগ্যতা। এখন শুধু পরীক্ষায় বসারই একটা যোগ্যতা থাকে না, আরেকটা যোগ্যতা থাকে, সেটা হলো সাবজেক্ট ভিত্তিক যোগ্যতা। তুমি ফর্ম ফিল আপ করলা, এরপর তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে তো হিসাব করবে যে তোমার মেরিট কত, তুমি কোন কোন সাবজেক্ট পড়তে চাও। তো সবগুলো সাবজেক্টের ক্রাইটেরিয়া আছে। সাবজেক্টের 2 রকম ক্রাইটেরিয়া থাকে। এক, তুমি যে এসএসসি এবং এইচএসসি দিছো তার মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকে। 2023 সালে আমাদের এইচএসসি পরীক্ষার উপর একটা ক্রাইটেরিয়া ছিল, আমি ব্যাখ্যা করব। আরেকটা ক্রাইটেরিয়া থাকে, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষায় বিভিন্ন বিষয়ে পরীক্ষা হবে, সেই বিভিন্ন বিষয়ে কত নম্বর পাচ্ছ সেটার উপর একটা ক্রাইটেরিয়া থাকতো। তো উদাহরণ দিই, এখানে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমি এটার যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দিব ডিসক্রিপশনে অথবা কমেন্টে। সেখান থেকে তুমি পিডিএফটা নিলে দেখতে পাবে যে কোন সাবজেক্টের কী পরিমাণ রিকোয়ারমেন্ট ছিল। হয়তো দেখতে পাচ্ছ না, আমি বলে দিই মুখে মুখে। এখানে ধরো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর জীববিজ্ঞান পড়তে চাইতে, তোমার ইচ্ছা হলো তুমি জীববিজ্ঞান পড়বে, তাহলে জীববিজ্ঞানের 2টা ক্রাইটেরিয়া ছিল। এক, তুমি যে এইচএসসি এক্সাম দিয়েছিলে সেই এইচএসসি এক্সামে তোমাকে জীববিজ্ঞানে অন্তত বি পেতে হবে, বি গ্রেড। বি গ্রেডের কম পেলে তুমি এই সাবজেক্টের জন্য মনোনীতই হবে না। সো এই সাবজেক্টের জন্য তোমাকে বিবেচনাই করবে না, অন্য সাবজেক্টের জন্য বিবেচনা করতে পারে। এবং তুমি যে অ্যাডমিশনটা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন, সেই অ্যাডমিশন পরীক্ষায় যে জীববিজ্ঞান বিষয়টা আছে সেই জীববিজ্ঞান বিষয়ে অ্যান্সার করতে হবে এবং সেইখানে ন্যূনতম 10 নম্বর পেতে হবে। তাহলেই তুমি উদ্ভিদ বিজ্ঞান এটা পড়তে পারবা। ঠিক আছে, আমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলছিলাম। সো উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টের জন্য এইচএসসিতে জীববিজ্ঞানে বি পেতে হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জীববিজ্ঞানে 10 পেতে হয়। এরকম সবগুলো সাবজেক্টের একটা করে রিকোয়ারমেন্ট থাকে। সো তোমার যেই সাবজেক্টটা পড়ার ইচ্ছা সেই সাবজেক্টের রিকোয়ারমেন্টটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা দিবে তখন কিন্তু চেক করে নিতে হবে অবশ্যই। ওকে, এটা ছিল 23 সালে। এবছর যেহেতু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মধ্যে পরীক্ষা হচ্ছে, কাজেই হয়তোবা এইচএসসির উপর নাও রাখতে পারে। এটা এটুকু শিওর এসএসসি অথবা এইচএসসির উপর রাখবে। তোমাদের যেহেতু এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে, এইচএসসিও রাখতে পারে অথবা এইটা কমিয়ে এসএসসিও করে ফেলতে পারে। ঠিক আছে, সো 2 দিক থেকেই বলা যাচ্ছে না কি সার্কুলার হবে। তবে এটুকু শিওর 2টা সার্কুলার থাকবে, 2টা ক্রাইটেরিয়া থাকবে। ঠিক আছে, এসএসসি এইচএসসির ওপর এবং মূল ভর্তি পরীক্ষার ওপর। অলরাইট, এখানে সবগুলো সাবজেক্টের দেওয়া আছে, পিডিএফ থেকে তোমরা দেখে নিতে পারবা। এখন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার নম্বর বন্টনটা কীরকম, আমি কিসের ওপর ভিত্তিতে পরীক্ষা দেব, কোন কোন সাবজেক্ট থাকবে সব নিয়ে আলোচনা করা হবে। প্রথমে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট থাকে পরীক্ষার মধ্যে। বাংলা থাকে, ইংলিশ থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, হায়ার ম্যাথ থাকে। তার মধ্যে যে কোনো 4টা অ্যান্সার করতে হয়। কোন 4টা অ্যান্সার করতে হয় সেটা আমি বলছি, তবে 4টা সাবজেক্ট অ্যান্সার করতে হয়। এখন প্রত্যেকটা সাবজেক্টের 15টা করে এমসিকিউ থাকে। সো 4টা সাবজেক্টের 15টা করে এমসিকিউ, টোটাল কয়টা এমসিকিউ হলো? টোটাল হলো আমাদের 60 এমসিকিউ। তো 60টা এমসিকিউ থাকলো। এবার লিখিততে কি হবে? লিখিত
মানে এটুকু বলতে ভুলে গেছি, এমসিকিউ এবং লিখিত দুইটা পার্ট থাকে, এমসিকিউ থাকে, লিখিতও থাকে। অলরাইট, সো এমসিকিউ আমার 15টা এমসিকিউ থাকে 4টা সাবজেক্টের, 60টা এমসিকিউ, এবং লিখিতর ক্ষেত্রে 5টা প্রশ্ন থাকে 4টা সাবজেক্টে, তাহলে টোটাল আমার এখানে 20টা লিখিত। এখানে এমসিকিউতে প্রত্যেকটা এমসিকিউ 1 নম্বর করে হয়, তার মানে এইখানে এমসিকিউ আছে আমাদের 60 মার্কস, ঠিক আছে। আর লিখিতর ক্ষেত্রে প্রত্যেকটা লিখিত প্রশ্ন 2 নম্বরের হয়, কাজে এখানে আছে আমাদের 40 মার্কস। 40 মার্কস, তার মানে প্রত্যেকটা সাবজেক্টে, 4টা সাবজেক্ট তো, প্রত্যেকটা সাবজেক্টে তোমার 10 মার্ক করে থাকে। 5টা প্রশ্ন 10 মার্ক, আর ওখানে 15টা প্রশ্ন আমার 15 মার্ক, এইভাবে 4টা হিসাব করলে 60 মার্ক এবং 40 মার্ক। তাহলে এখানে টোটাল কত হলো? 60 প্লাস 40, 100। শুধু 100 নয়, এটার সাথে আরও 20 মার্ক থাকবে, ঠিক আছে, এটার সাথে আরও 20 মার্ক থাকবে, তাহলে টোটাল হলো আমাদের 120। এই 20 মার্কটা কোথা থেকে আসবে? তোমার যে এসএসসি এবং এইচএসসি এই দুটার যে জিপিএ ছিল, এই এসএসসি এইচএসসি জিপিএ এর ওপর তোমার 20 মার্ক থাকবে। কিভাবে 20 মার্ক হিসাব হবে? ধরো তুমি এসএসসিতে পেয়েছো 4, এইচএসসিতে পেয়েছো তুমি ধরো 5, তাহলে হিসাবটা হলো প্রত্যেকটা জিপিএ কে 2 দিয়ে গুণ করতে হয়। সো 4কে 2 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে? 8, 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10, কাজে এটাকে যোগ করো 10 এবং 8, তুমি তাহলে পাবে 18 নম্বর। বুঝতে পেরেছো? যদি দুটোতেই 5 পাও, এটাতেও 5 এটাতেও 5, তাহলে 10 10 তুমি 20 মার্ক ফুল পাবা। তুমি যেই জিপিএটা পাবা সেটাকে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে, তাহলে তুমি হিসাব করতে পারবা যে 20-এর মধ্যে তুমি কত পাচ্ছ। আর মূল ভর্তি পরীক্ষায় 60 নম্বর এমসিকিউ এবং 40 নম্বর রিটেন আমাদের থাকছে। এই 120 নম্বরের মধ্যে যার নম্বর যত বেশি সে মেধা তালিকায় তত উপরে থাকবে। বুঝতে পেরেছো? ওকে, সো এখানে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। সো এমসিকিউ এক্সাম হয়, লিখিত এক্সাম হয়, এবং জিপিএতে আমাদের কিছু মার্ক থাকে। অলরাইট, সো এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো, কোন কোন বিষয়ে তুমি অ্যান্সার করবা। অনেক লম্বা জিনিস তো, একটু জোরে জোরে বলছি। কোন কোন বিষয়ে তুমি অ্যান্সার করতে পারবা? আমি বললাম অনেকগুলো বিষয় থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। এত তো অ্যান্সার করতে হয় না, 4টা অ্যান্সার করতে হয়। কোন 4টা অ্যান্সার করবা? অবশ্যই তোমার যে আবশ্যিক বিষয় আছে, তুমি এইচএসসিতে ওঠার পর 3টা সাবজেক্ট আবশ্যিক নিয়েছিল না? ফিজিক্স কেমিস্ট্রি তো আগে থেকে আবশ্যিক থাকে, কেউ হায়ার ম্যাথ নেয়, কেউ বায়োলজি নেয়। সেই আবশ্যিক বিষয় 3টা, যে আবশ্যিক বিষয় 3টা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং তার সাথে কেউ নেয় হায়ার ম্যাথ কিংবা কেউ নেয় বায়োলজি। যেটাই নাও না কেন, যেটাই তুমি নিয়েছিলা, সেই 3টা আবশ্যিক সাবজেক্টের এমসিকিউ এবং রিটেন অ্যান্সার করতেই হবে, মাস্ট। বুঝতে পারছো? মানে যেটা এমসিকিউ অ্যান্সার করবে, তো রিটেন অ্যান্সার করতেই হবে। সো এই 3টা সাবজেক্টের অ্যান্সার মাস্ট করতে হবে। এরপরে তোমার হাতে 3টা অ্যান্সার করলে আর একটা অ্যান্সার করতে পারবা। এরপর তুমি যেখান থেকে ইচ্ছা অ্যান্সার করতে পারবা। তুমি চাইলে তোমার ঐচ্ছিক সাবজেক্ট অ্যান্সার করতে পারবা। যেমন কেউ যদি এখানে হায়ার ম্যাথ ম্যান্ডেটরি বা আবশ্যিক নেয়, তার জন্য বায়োলজিটা ঐচ্ছিক, সে তখন বায়োলজিটা অ্যান্সার করতে পারবে, অথবা বাংলা অ্যান্সার করতে পারবে, অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবে। মূল কথা হলো 3টা আবশ্যিক অ্যান্সার করার পর এরপর তুমি যেটা ইচ্ছা অ্যান্সার করতে পারবা। কিন্তু 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 যেটা ইচ্ছা অ্যান্সার করলেই হবে এমনটাও সোজা না। আমি বলেছিলাম না, প্রত্যেকটা সাবজেক্টের দুইটা করে ক্রাইটেরিয়া থাকে। একটা এসএসসি কিংবা এইচএসসির উপর একটা থাকবে, আরেকটা থাকবে তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ তার উপরে। মনে আছে আমি তোমাকে উদ্ভিদ বিজ্ঞানের কথা বলেছিলাম? উদ্ভিদ বিজ্ঞানের জিনিসটা কেমন ছিল? উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু জীববিজ্ঞানে বি গ্রেড লেগেছিল। জীববিজ্ঞান যে মূল ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে 10 নম্বর লেগেছিল। তুমি মনে করো জীববিজ্ঞান অ্যান্সার করো নাই, তোমার মনে করো জীববিজ্ঞান 4th সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট, তুমি মনে করলে আমি এটা অ্যান্সার করবো না, আমি ইংলিশ অ্যান্সার করব, তাহলে কিন্তু তোমাকে এই উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট থেকে ডিসকোয়ালিফাই করে দিবে, যে এ তো জীববিজ্ঞান অ্যান্সার করে নাই, আমার তো জীববিজ্ঞানে 10 নম্বর লাগবে, কিন্তু এ তো জীববিজ্ঞান অ্যান্সারই করে নেই, এই জন্য তোমাকে বাদ দিয়ে দেবে। শুধু জীববিজ্ঞান না, তুমি জীববিজ্ঞান বাদ দিলে তো অনেকগুলো সাবজেক্ট বাদ চলে যাচ্ছেই। অনেকে মনে করতে পারো যে হায়ার ম্যাথ আমার অপশনাল, বা হায়ার ম্যাথটা আমার ঐচ্ছিক, আমি হায়ার ম্যাথ অ্যান্সার করবো না, বাংলা বা ইংলিশ অ্যান্সার করবো। তাহলেও কিন্তু হায়ার ম্যাথ অ্যান্সার না করলেও অনেকগুলো সাবজেক্ট চলে যাবে। যেমন তোমার পরিসংখ্যান চলে যাবে, ফলিত গণিত চলে যাবে, তোমার এইখানে আর কোনটা কোনটা চলে যাবে, এখান থেকে তোমার যে পিওর গণিতটা আছে সে পিওর গণিত চলে যাবে। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমার চলে যাবে। এখানে জাস্ট আমি একটা স্লাইড দেখতেছি, ঠিক আছে? সো তুমি পদার্থবিজ্ঞানও পড়তে পারবে না তুমি। সো এইরকম অনেক বিষয় আছে। এই জন্য সিকিউরড ওয়ে কোনটা, সবচেয়ে সিকিউরড কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই 4টা অ্যান্সার করা সবচেয়ে সেফ অপশন। সবচেয়ে বেশি সিট পাওয়া যায় এই 4টা সাবজেক্ট অ্যান্সার করলে। বুঝতে পেরেছো? এখন এটা ডিপেন্ড করে, কেউ কেউ আছে যার এসব বিষয় পড়ার ইচ্ছা নাই,
যে ভাই আমি জীববিজ্ঞান অ্যান্সার করবো না, যেগুলো সাবজেক্ট বাদ যাবে ওগুলো আমার পড়ার কোনো ইচ্ছাও নাই, বাদ গেলে যাক, আমার কোনো সমস্যা নেই, তাহলে সেটা আলাদা হিসাব। কিন্তু যারা একটা সিট চাইতেছো যে আমার একটা সিট হলে হবে ভাই, তাদের জন্য বলছি যে এই চারটা অ্যান্সার করা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেনিফিশিয়াল হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি। তাছাড়া মেইন নিয়মটা হলো মেইন 3টা সাবজেক্ট, এরপরে যে কোনো একটা। ওকে, সো কোনটা অ্যান্সার করবা সেটা বুঝতে পারছো। কিন্তু ওই যে পরীক্ষাটা কতক্ষণ সময়ের মধ্যে দিব ভাই, আমাকে কি অনন্ত সময় দিয়ে দিবে, 10 ঘন্টা সময় দিয়ে দিবে? না, তুমি জানো একই প্রশ্ন 10 ঘন্টা অ্যান্সার করা অনেক সহজ, 2 ঘন্টা অ্যান্সার করা অনেক কঠিন। তো আমাদের মূল পরীক্ষায় কতটুকু সময় দিবে? মূল পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমাকে 45 মিনিট সময় দিবে, লিখিত অ্যান্সার করার জন্য তোমাকে 45 মিনিট সময় দিবে। তাহলে 45 মিনিট আমি টোটাল কত সময় পাচ্ছি? আমি টোটাল পাচ্ছি 90 মিনিটস। 90 মিনিটস অথবা 1 আওয়ার 30 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাবা। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে এমসিকিউ সিকিউ সব অ্যান্সার করে প্যাক আপ করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তুমি এমসিকিউ এর জন্য কতটুকু সময় পাচ্ছ। এমসিকিউ এবং রিটেন দুটো তো আলাদা আলাদা থাকে, তো একটা 45 মিনিট অ্যান্সার করতে হয় আর একটা 45 মিনিটে অ্যান্সার করতে হয়। তো 45 মিনিটে এমসিকিউ অ্যান্সার করতে হবে, 45 মিনিটে রিটেন অ্যান্সার করতে হবে। তো এই 45 মিনিট মানে কি? 60টা এমসিকিউ 45 মিনিট, মানে পার এমসিকিউ তুমি 45 সেকেন্ড করে পাবা। আর পার রিটেন বা পার কোয়েশ্চেন বা পার রিটেন আমি বলি, পার রিটেন তুমি এটাতে 2 মিনিট 15 সেকেন্ড করে পাবা। ঠিক আছে? সো একটা এমসিকিউ এর জন্য অ্যাভারেজে 45 সেকেন্ড পাওয়া যায় এবং একটা রিটেনের জন্য অ্যাভারেজে 2 মিনিট 15 সেকেন্ড পাওয়া যায়। একটা বড় একটা জিনিস হলো এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না, নো ক্যালকুলেটর। এই জন্য অন্যান্য ভার্সিটিতে দেখবা যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় সেখানে 36 সেকেন্ড দেয় এমসিকিউ এর জন্য, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্যালকুলেটর নেই এখানে সময়টা একটু বাড়ায় 45 সেকেন্ড দেয়, কারণ এখানে হাতে ক্যালকুলেট করতে হয়। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক দরকার। নো ক্যালকুলেটর, অনেকে জিজ্ঞেস করে ভাই ক্যালকুলেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর কোনো সিনই নেই, তোমাকে ক্যালকুলেটর বাসায় বিদায় জানিয়ে দিতে হবে। অলরাইট, এবার আসো, আমি সবকিছু সময়টা নিয়ে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। পাস নম্বর কতটুকু নম্বর পেলে আমি পাস করব? এখানে দেখো এমসিকিউ টোটাল কত নম্বর? এমসিকিউ হলো টোটাল 60 নম্বর। এমসিকিউ টোটাল 60 নম্বর, এর মধ্যে তোমাকে 24 পেতে হবে পাস করার জন্য। বুঝতে পারছো? 60 নম্বরের মধ্যে তোমাকে 24 পেতে হবে কি পাস করার জন্য। তাহলে তুমি এমসিকিউতে পাস করলা। এবার রিটেনে যে তোমার 40 নম্বর, এই 40-এর মধ্যে তোমাকে 12 পাইতে হবে পাস করার জন্য। কথা বুঝতে পারছো? অনেকেও জিজ্ঞেস করে ভাই আমি বায়োলজিতে অনেক কাঁচা, আমি হয়তো বায়োলজিতে ফেল করতে পারি। এমন কোনো সিন নাই। আগে এক সময় ছিল বায়োলজি, ম্যাথ সবগুলো সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হইতো, এখন ওই সিন নাই। এখন টোটাল এমসিকিউ এর মধ্যে 24 পাইতে হবে 60-এর মধ্যে। 24 তুমি কেমনে পাবা? তুমি হয়তো হায়ার ম্যাথে 0 পাইছো, কোনো সমস্যা নেই। বাকি যে 3টা অ্যান্সার করছো সেগুলো মিলাই যদি তুমি 24 পাও তাহলে তুমি ওকে, ডান। বুঝতে পারছো? সো এইভাবে তোমার এমসিকিউতে 60-এর মধ্যে 24 পাইতে হবে, লিখিততে 40-এর মধ্যে 12 পেতে হবে। তাহলে তুমি এমসিকিউতে পাস করবা 24 পাইলে, লিখিততে পাস করবা 12 পাইলে, যে কোনো একটাই ফেল করলে ফেল। বুঝতে পারছো? এবং তোমাকে টোটাল এই দুটা মিলে টোটাল তোমার 40 পাইতে হবে। ঠিক আছে? টোটাল 100-এর মধ্যে 40 পাইতে হবে। এখানে 60 মার্ক, এখানে 40 মার্ক না, এমসিকিউ লিখিত মিলে তোমার 40 মার্ক অবশ্যই পাইতে হবে। তুমি ধরো এখানে 24 পায় পাস করছো, তুমি লিখিততে 24 পায়, তুমি লিখিততে 12 পায় পাস করছো। দেখো এমসিকিউতে 24 পায় পাস, লিখিততে 12 পায় পাস, তাহলে টোটাল কত হইলো? টোটাল হলো 36। কিন্তু ভাই টোটাল 40 না পাইলে আবার ফেল। বুঝতে পারছো? এই জন্য তোমার এমসিকিউতে পাস করতে হলে 24 পাইতে হবে ন্যূনতম, লিখিততে পাস করতে হলে 12 পাইতে হবে। দুটাতে পাস করছো, এবার দুটা যোগ করে দেখবে যে 40 হয় কিনা। যদি 40 না হয় তাহলে এইগুলোতে পাস করে কোনো লাভ হয় নাই, তুমি এমনিতে ফেল। ঠিক আছে? এটা 23 সালে এই নিয়মটা ছিল। অলরাইট, তো তুমি পাস ফেলের বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়েছে যে কত পাইলে কিভাবে তুমি পাস করবা। এখন দেখো, এখন কথাটা হচ্ছে আমার রেজাল্টের জিনিসটা কিরকম হবে বা রেজাল্ট কতদিন সময় লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হইতে ইউজুয়ালি 1 মান্থ সময় লাগে। এত সময় কেন লাগে? অনেক বিষয় আছে, অনেক পরীক্ষার্থী, অনেক সেট প্রশ্ন, অনেক রকমের অ্যান্সার ম্যানেজমেন্ট, অনেক বিষয় আছে। যাই হোক, অন্তত এটা তুমি জেনে রাখো যে তোমার 1 মাস সময় লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা আসতে। 1 মাস সময়ের পর তুমি কি দেখবা? 1 মাস সময় পর তুমি দেখতে পারো যে যদি তুমি মূল ভর্তি পরীক্ষার, ঠিক আছে, মূল ভর্তি পরীক্ষার যে 120 নম্বরের পরীক্ষা হয়েছে, 120-এর মধ্যে তুমি যদি 70+ নম্বর সিকিউর করতে পারো, 120-এর মধ্যে 70+, তাহলে তুমি আশা করা যায় একটা সিট পাবা। শিওর না, তবে আশা করা যাচ্ছে একটা তুমি সিট পাবা। যদি 70-এর চেয়ে যত বেশি নাম্বার পাবা
তত সম্ভাবনা বাড়বে সিটটা পাওয়ার। ওকে, অলরাইট। তাহলে মোটামুটি কত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে বা আমার মেধাক্রম কতটুকুর মধ্যে হতে হবে? তুমি যদি 5,000 মানে 5K থেকে 6,000 অথবা 6K মানে তুমি 5,000 থেকে 6,000 র্যাঙ্কের মধ্যে যদি তুমি থাকো, তুমি অন্তত নিশ্চিত হবা যে ভাই আমি একটা না একটা সিট পাবো। বুঝতে পারছো? যে হয়তো বা লাস্টের দিকে সাবজেক্ট পাবো, কিন্তু পাবো। এখন 5,000 বা 6,000-এর মধ্যে না থাকে তুমি যদি আরও ভালো পজিশনে থাকো 1,000, 2,000, 3,000, তাহলে তো অবশ্যই সিট পাবা। তো তোমার প্রশ্ন আসতে পারে ভাই সিট তাহলে কয়টা? টোটাল সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোন ইউনিট নিয়ে কথা বলতেছি? ক ইউনিট বা এ ইউনিট। এই ইউনিটে 2023 সালের সার্কুলার অনুসারে সিট ছিল 1795টা। 1795টা। তুমি মনে করতে পারো ভাই তাহলে 5-6 হাজার মেরিট দিয়ে আমার 1795টা সিট কেমনে চান্স পাবো? তুমি তো মনে করতে পারো ভাই 2,000 হলেই তো আর চান্স পাওয়ার কথা না। জিনিসটা এমন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই পরীক্ষা দেয়, এভরিওয়ান, মানে মেজরিটি পরীক্ষা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেজরিটি পরীক্ষা দেয়। যে বুয়েটে চান্স পাইছে সেও পরীক্ষা দেয়, যে মেডিকেলে চান্স পাইছে সেও মেজরিটি সময় পরীক্ষা দেয়। এই জন্য দেখা যায় যে ওর হয়তোবা অন্য কোনো জায়গায় পড়ার ইচ্ছা, তাও পরীক্ষা দিচ্ছে, চান্স মানে মোটামুটি একটা ভালো মেরিট আসছে, সে 5,000, 6,000-এর মধ্যে আসে, কিন্তু সে ভর্তি হয় না। বুঝতে পারছো? সে ভর্তি হয় না। কেউ হয়তোবা প্রথম হয়েছে, কিন্তু তার মানে ভার্সিটিতে পড়ার ইচ্ছা নাই, শখে শখে পরীক্ষা দিছে, সে হয়তোবা বুয়েটে প্রথম হয়ে বসে আছে, সে বুয়েটে চলে গেল। কেউ হয়তো মেডিকেলে চলে গেল, কেউ বললো আমি পড়াশোনা করবো না, বাদ দিব। সো অনেক কিছুই হইতে পারে। এই জন্য দেখা যায় যে যদিও বা 1795 সিট ছিল গতবার, তাও গতবার যারা 6,000 মেরিট ছিল তারা সিট পাইছে। বুঝতে পারছো? সো তুমি যদি ভালো একটা র্যাঙ্ক চাও, যে ভাই একটা ভালো একটা র্যাঙ্ক চাই, তাহলে চেষ্টা করবা 120-এর 70% মার্ক যেন সিকিউর করতে পারো। 120-এর 70% মার্ক কত হয় একটু হিসাব করো। আমার কাছে ক্যালকুলেটর নাই এখন। 120-এর 70% কত হবে? এই তোমার 85 মার্ক এরকম রেঞ্জে যদি তুমি পাও, তাহলে তোমার র্যাঙ্ক একটু ভালো হবে। তুমি হয়তো বা প্রথম 2,000 জনের মধ্যে থাকবা বা প্রথম 2,500 জনের মধ্যে থাকবা। বুঝতে পারছো? তাহলে তোমার একটা ভালো সাবজেক্ট তুমি পাবা, এবং কোন কোন সাবজেক্টে অ্যান্সার করছো সেটার উপর নির্ভর করবে। অলরাইট। সো তুমি সিন পাইলা যে কতদিন সময় লাগতে পারে, কত নম্বর পাইলে একটা সিট পাবো, কত নম্বর পাইলে একটা ভালো একটা সিট পাবো, এবং কত মেরিটের মধ্যে থাকলে আমি একটা সিট অবশ্যই পাবো। সিট সংখ্যা হলো আমার 1795। অলরাইট। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবা, অনেক রকম প্রিপারেশন তুমি নিতে পারো, অনেকগুলো অপশন আছে তোমার কাছে। তার মধ্যে একটা অপশন হতে পারে টার্গেট ডিউ 4.0, এই কোর্সটা, যেটা আমরা বন্দি পাঠশালা থেকে প্রোভাইড করি তোমাদের। এটার বিশেষত্ব কি? টিচার প্যানেল দেখছো? আর কোনো বিশেষত্ব বলা লাগে? টিচার প্যানেল, এদের এক্সপিরিয়েন্স দারুণ। সো এই টিচার প্যানেলের কাছে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রপার গাইডলাইন পাও, প্রপার মেটেরিয়ালস পাও, প্রপার গাইডেন্স পেয়ে তাদের কথা মতো পড়াশোনা করো, অবশ্যই তুমি একটা ভালো কিছু করতে পারবা। কাজে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছো বা ভাবছো যে আমি অনলাইনে কোনো একটা কোর্স করতে পারি কিনা, যেখানে একটা ভালো ফ্যাকাল্টি থাকবে, ভালো মেটেরিয়ালস থাকবে, কোর্সে এনরোল করলে অফলাইনে তোমার কাছে হার্ড কপি বই থাকবে, এরকম যদি তুমি চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এই কোর্সটায় এনরোল করার কথা চিন্তা করতে পারো। একটু ভেবে দেখবা। টিচারগুলো যথেষ্ট ভালো, যথেষ্ট মার্জিত, এবং কন্টেন্ট অনেক গোছানো। আমাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেসটাও অনেক ভালো। ঠিক আছে? সো প্রিপারেশন তোমরা নিচ্ছ, সব কিছু শুনছো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে পরীক্ষা হয় সব কিছু আইডিয়া আছে। এখন আমাকে প্রমিস করো ভালো মতো পড়বা। ঠিক আছে? আর কোশ্চিন হ্যান ত্যান যা যা নিয়ে প্রশ্ন দরকার তোমাদের, বা যা কনফিউশন আছে, যা তোমাদের ডাউট আছে, সেগুলো কমেন্টে জানাতে পারো, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো মতো পড়াশোনা করো, তোমার স্বপ্নের দিকে ছুটে যাও দুরন্ত গতিতে, আর তোমার পথ চলার সঙ্গী করতে পারো টার্গেট ডিউ 4.0 কোর্সটাকে। ঠিক আছে? কবিতাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা,